স্থানীয় জনগোষ্ঠী এমনিতেই বঞ্চিত, তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে বঞ্চিত করে কোনোভাবে আমরা একটা সুন্দর সমাধান বা একটা সহনশীল পরিবেশ আমরা আশা করতে পারি না। এই জন্য আমার এটাও আমি মনে করি যে এখানেও কোনোভাবেই যাতে স্থানীয় যারা আছে তাদের অধিকার যাতে হরণ না হয়, তারা যাতে বঞ্চিত না হয়, তাদের যদি ক্ষোভটা সৃষ্টি না হয়, সেজন্য সমন্বিত একটা পদক্ষেপ দরকার। এক সংকটে পরিণত হয়েছে। প্রথমে যখন রোহিঙ্গারা এখানে এসেছিলেন, মানবিক আশ্রয় আমরা দিয়েছিলাম, তখন সবাই আশা করছিল যে দ্রুত সময়ের মধ্যে তারা আবার চলে যাবে। এখানে কিন্তু রোহিঙ্গাদের আগমন দুইভাবে হয়েছে, আপনারা জানেন। এই যে এবার যারা আসছে, যারা ক্যাম্পে ঢুকে গেছে, আগেও কিন্তু একবার আসছিল, পথে ঘাটে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন। এরপরে কিন্তু তারা আবার চলেও গিয়েছিল। চলে যাওয়ার পরে আবার ব্যাপক আকারে তারা আসলো এবং এই পর্যন্ত আছে। আমরা সবাই আশা করছিলাম যে দ্রুত সময়ে প্রত্যাবাসন হবে, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের বিভিন্ন কারণে এই প্রত্যাবাসন অনেক বিলম্বিত হয়ে গেছে। এরই মধ্যেই সেখানে আবার এই মিয়ানমারে আরাকান আর্মির যে অভিযান, তার ফলে যে জটিলতা সৃষ্টি হয়েছে, আমার মনে হয় এর কারণে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা আরো বেশি বিলম্বিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেটা যাই হোক, যেহেতু রোহিঙ্গারা এখানে এসেছেন এবং ওনারা আছে, খুব কম সময়ের মধ্যে ওনারা আমাদেরকে ছেড়ে যাচ্ছেন না, এটা যেহেতু অনেকটা নিশ্চিত, এজন্য আমরা তাদের সাথে কিভাবে সুন্দর সহাবস্থান আমরা করতে পারি এবং রোহিঙ্গাদের মাধ্যমে যে সংকট বাড়ার সম্ভাবনা আছে, সেই সংকট যাতে আর না বাড়ে, এটাকে কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যেতে পারে, সে ব্যাপারে মূলত আমাদের এখন চিন্তা ভাবনা করা উচিত। সেজন্য আমি খুব সংক্ষেপে 2-3টা পরামর্শ আমার পক্ষ থেকে দেব। প্রথমটা হচ্ছে, আমরা যে যাই বলি যাই করি, আসলে প্রত্যাবাসনটাই হচ্ছে আসল সমাধান। এর আগে সমাধান কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য এই প্রত্যাবাসনকে কিভাবে দ্রুত করা যায়, সেজন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশ সরকারের অত্যন্ত ভূমিকা রাখার প্রয়োজন আছে, সুযোগ আছে। সেটা হলো, যদিও সেখানে আরাকান আর্মি এখন একটা অংশ তারা এখন সেখানে করতেছে, সেখানে দখল করে আছে, এ ব্যাপারে বাংলাদেশ একটা পার্ট হতে পারে। বাংলাদেশ এটাকেও কিভাবে সেটেল করা যায় আন্তর্জাতিক সহযোগিতায়, বাংলাদেশের সহযোগিতায়, যদি ওখানে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার কোনো সুযোগ হয়, তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটা সুযোগ আমার মনে সৃষ্টি হবে। এই জন্য এখানে এক্ষেত্রে বাংলাদেশের কাজ করার সুযোগ আছে এবং এটা করা অত্যন্ত প্রয়োজন। 2 নম্বর যেটা হলো, রোহিঙ্গারা এখন আগে আমরা বাস্তবতা বলেছি, তারপরে মানবিকতার কথা বলেছি, এখন রোহিঙ্গাদের পরিচয়ের সাথে যেটা আসছে সন্ত্রাসী, যেটা আমরা কখনো চাইনি, যে এখন ওদের পরিচয়ের সাথে একটা যুগ হয়ে যাচ্ছে অলরেডি, এবং এরা আসলে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আমরা যে অপহরণ, যে হত্যাকাণ্ড যেগুলো আমাদের সীমান্ত এলাকায় হচ্ছে, এগুলোর পিছনে যে রোহিঙ্গাদের বিশাল একটা ইনভলভমেন্ট আছে, তা আমরা সবাই জানি। সুতরাং এক্ষেত্রে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য কি করা যায়, অবশ্যই অনেক আগে থেকে এই কাজ করতেছে। আমার মনে হয় এক্ষেত্রে সরকারকেও এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকেও আরো কার্যকর করা দরকার। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আসলে আরসা বলি, তারপরে আরএসও বলি, এদের উৎপত্তি কোনো সন্ত্রাসী সংগঠন হিসেবে নয়। তারা তাদের একটা অধিকার প্রতিষ্ঠার জন্য মিয়ানমারের একটা অংশে তারা যুগ ধরে বসবাস করতেছে। এরা মনে করে যে এটা তাদের দেশ, সেখান থেকে তাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে, তাদের উপর নির্যাতন হচ্ছে। তারা স্বাধিকারের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু তারা এগুলো করেছে, কিন্তু একটা সময়ে গিয়ে এগুলো সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়ে যাচ্ছে। সুতরাং তারা যেই লক্ষ্য নিয়ে তাদের জন্ম হয়েছে, তারা যাতে সেই লক্ষ্যে ফিরে যায়, তারা যাতে কোনো প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হয়ে তাদের স্বাধিকারটা তারা আদায় করার জন্য কি করা যায়, তাদেরকে সেই কাজে ইনভলভ করতে পারলে আমার মনে হয় তাদের পিছনে যে সন্ত্রাসী একটা তকমা লাগিয়ে আছে, এটা কমে যাবে এবং তারাও তাদের আসল লক্ষ্য হাসিল করার জন্য তারা এগিয়ে যেতে পারবে। এই জন্য আন্তর্জাতিকভাবে এবং সরকারের পক্ষ থেকেও তাদের সাথে আলাপ আলোচনা এবং তাদেরকে সে পথেই ফিরিয়ে আনা জন্য কাজ করা দরকার। এরপরে বলবো যে
একটা দেশ এখানে চলে আসছে বলতে গেলে 11 লক্ষ, যদিও বা এটা আমাদের বলা হচ্ছে এটা সংখ্যাটা আসলে বেসরকারি ভাবে অনেক বেশি। একটা দেশ এখানে চলে আসছে, সেখানে তো সব মানুষগুলো খারাপ এমন নয়, সেখানে তো কিছু সোশ্যাল লিডার আছে, তারা সেখানে বসবাস, সেখানে কিছু সামাজিক নেতৃত্ব আছে না, তারাও তো এখানে চলে আসছে। আমার মনে হয় রোহিঙ্গাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফেরানোর জন্য সোশ্যাল লিডার তাদের ভিতরে যারা আছে তাদেরকে খুঁজে বের করে তাদের মধ্যেও কাজ করা দরকার, তাদের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা, শুধু পুলিশ দিয়ে শুধু এটা নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য রোহিঙ্গা সোশ্যাল লিডারদেরকে চিহ্নিত করে তাদেরকে মোটিভেশন করে তাদের এই জাতিকে যাতে ওই সন্ত্রাসী তকমা থেকে বের করে তারা সত্যিকার একটি মুক্তিকামী তারা যে মানুষ সেটা বোঝানোর জন্য এই কাজটা করা দরকার। এরপরে আরেকটা বিষয়, রোহিঙ্গাদেরকে যদিও আমরা বলি যে এক জায়গায় তাদেরকে রাখা হয়েছে, কিন্তু এটা আসলে একটা স্ট্রাকচার আছে, যে মানে একটা ঘেরাও আছে, কিছু আমাদের বাহিনী আছে, সব ঠিক আছে, কিন্তু আসলে তারা এক জায়গায় নাই। তারা প্রতিদিন বের হয়, তারা সমগ্র জেলায় দেশে তারা ছড়িয়ে পড়তেছে। এটাকে এনে এটাকে রোধ করতে হবে, যেকোনো মেকানিজম। এটাও তো একটা মেকানিজম ছিল যে খাটাতারে বাড়া দেওয়া, এটাও একটা মেকানিজম ছিল সেখানে এপিবিএনকে নিয়োগ করা, কিন্তু তারপরেও যখন হচ্ছে না, তাহলে কোন মেকানিজমে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় সেই মেকানিজমটা বের করা দরকার। তাদেরকে যদি তাদের নির্ভয় যদি তারা সব জায়গায় ঘুরতে পারে, তাহলে এখানে যে সংকট আমাদের সৃষ্টি হয়েছে সেই সংকট থেকে আমরা মুক্ত হতে পারবো না। এরপর আরেকটা পরামর্শ দিয়ে আমরা বক্তব্য শেষ করবো। রোহিঙ্গারা আমাদের কমিউনিটির অংশ হয়ে গেছে বলতে গেলে। আমার ইউনিয়নে যখন সে বাস করে, আমার কমিউনিটি অংশ হয়ে গেল না, আমার জেলায় যখন বাস করে। কিন্তু আমি যেটা প্রয়োজন মনে করি, রোহিঙ্গা এই ক্যাম্পকে শাসন করার জন্য একটা আলাদা সরকারের স্ট্রাকচার আছে। তো আমার মনে হয় যে এই লোকাল যে আমাদের লোকাল প্রশাসন এবং ক্যাম্পের যে প্রশাসন, তাদের মধ্যে একটা সমন্বয় দরকার। এটা কিন্তু আমরা কার্যকরভাবে দেখতেছি না। আমরা আমাদের উপজেলার সমন্বয় মিটিং হয়, উপজেলা আইন শৃঙ্খলা মিটিং হয়, কিন্তু সেখানে আমরা কোনো সময় এপিবিএন বলি বা ক্যাম্পে যারা দায়িত্ব আছে তাদের কাউকে পাই, যেহেতু আমাদের একই সমাজে বসবাস করতে হবে, সমস্যাগুলো আমাদের উভয়, রোহিঙ্গাদের সমস্যা আমাদের সমস্যা ঠিক হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। এই জন্য এটাকে যদি সবসময় আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই, তাহলে আমার পরামর্শ হচ্ছে আমাদের লোকাল প্রশাসনের যে মিটিং হয় সেখানে ক্যাম্পের প্রতিনিধি দরকার, আর ক্যাম্পেও যদি ধরুন কোনো মিটিং এর ব্যবস্থা থাকে সেখানে লোকাল প্রতিনিধি বা লোকাল প্রশাসন সেখানে থাকা দরকার। তাহলে আমরা পরস্পরের সমস্যাগুলো আমরা বুঝতে পারবো, সমাধান করতে সহজ হবে। সর্বশেষ কথা যেটা হচ্ছে, আসলে ক্ষোভ থেকেই বিক্ষোভের কি হয়, সৃষ্টি হয়। আমরা খুব তো অনেক আগে থেকে দেখেছি, কিন্তু ইতিমধ্যে আমরা বিক্ষোভও দেখেছি, আমাদের ছেলেদেরকে রাস্তায় নামতে আমরা কি দেখেছি। এটা আসলে এমনিতে হয় না, এর একটা ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই কি আছে। সুতরাং সেটা হলো স্থানীয় জনগোষ্ঠী এমনিতেই বঞ্চিত, তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে বঞ্চিত করে কোনোভাবে আমরা একটা সুন্দর সমাধান বা একটা সহনশীল পরিবেশ আমরা আশা করতে পারি না। এই জন্য এটাও আমি মনে করি যে এখানেও কোনোভাবেই যাতে স্থানীয় যারা আছে তাদের অধিকার যাতে হরণ না হয়, তারা যাতে বঞ্চিত না হয়, তাদের যদি ক্ষোভটা সৃষ্টি না হয়, সেজন্য সমন্বিত একটা পদক্ষেপ দরকার। একসাথে ছাড়া যায়, চাকরিজীবীকে যদি কেউ চাকরি থেকে বহিষ্কার করে বা চাকরিচ্যুত করে, এটা খুব তো আসবেই। এটা একদিনের সমস্যা না, এটা তো আরো 6 মাস আগে থেকে সমস্যা সৃষ্টি হয়েছে। 6 মাস আগে থেকে যদি এই বিষয়টা নিয়ে কথা বলা হতো, আলোচনা করা হতো, মত বিনিময় করা হতো, তাহলে রাস্তা নামার পরিবেশটা সৃষ্টি হতো না। বাস্তবতা আমি আপনাদের বলি, এটা যেহেতু আমি লোকাল রিপ্রেজেন্টেটিভ, আমাকে এটা বলতে হবে, আমার দেশের জনগণের দায়িত্ব আমার হাতে আছে। সীমান্ত বন্ধ, আমাদের নাপ নদীতে জেলেরা মাছ ধরতে পারে না। চিন্তা করে দেখেন, 10-12 হাজার কি আছে জেলে আছে, এরা 17 সাল থেকে এই পর্যন্ত মাঠে নামতে, তারা নদীতে নামতে পারে না। এরা বঞ্চিত, এদের পরিবারের অবস্থা খুবই খারাপ। পাহাড়ের পাদদেশে আমাদের কিছু বেশ চাষবাসের জমি আছে, আমরা সেখানে যেতে পারি না। সেখানে গেলে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যায়, তারপর 10 লাখ, 20 লাখ, 5 লাখ, এমনকি 40,000, 50,000 রুপি, মানে যা পারা যায় সেখানে আমাদের চাষবাসের জায়গাগুলো কি সেখানেও বন্ধ। আগেই বলা হয়েছে আমাদের শ্রমবাজার রোহিঙ্গাদের কি দখলে,
লবণের দাম পড়ে গেছে, এখন লবণের শ্রমিকরা লবণের শ্রম দিয়ে যে মজুরি সেটাও পাবে না, লাভ তো দূরের কথা, সেটাও কি নাই। আমাদের ছেলেমেয়েদের চাকরিটাও কি গেল। এবার বলেন আমরা কি করবো, আমরা কিভাবে চলবো? এই জিনিসটা একটু দেখতে হবে, একটা শুধু বাংলাদেশের বিষয় না, একটা দুটো বোঝার বিষয়। সুতরাং আমি মনে করি যে আজকে এই শরণার্থী দিবসের এই আলোচনা থেকে একটা ফাইন্ডিং আসুক, একটা সুন্দর আলোচনার মধ্য দিয়ে সুন্দর সহাবস্থান আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, এবং সেজন্য আমরা সবাই মিলে কাজ করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।